নমস্কার, আজকের এই বিস্তারিত এবং সম্পূর্ণ নিরপেক্ষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজ আমরা মীরা রোডের একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা এবং তার সাথে জড়িয়ে থাকা জাতীয় নিরাপত্তার খুব সিরিয়াস কিছু দিক নিয়ে আলোচনা করব। এই পুরো বিশ্লেষণটা খুব সুন্দর করে ধাপে ধাপে বাংলা ভাষায় সাজানো হয়েছে, যাতে খুঁটিনাটি কোনো তথ্যই বাদ না যায়। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক, সবার জন্য এটা একটা কমপ্লিট গাইড হতে চলেছে। তো চলুন সরাসরি মূল বিষয় ঢোকা যাক। প্রথমেই যে বড় প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায় তা হলো, মীরা রোডে দুজন নিরাপত্তারক্ষীর ওপর এই যে মারাত্মক ছুরিকাঘাতের ঘটনাটা ঘটল, এটা কি নিছকই কোনো সাধারণ বিচ্ছিন্ন অপরাধ, নাকি এর পেছনে জাতীয় নিরাপত্তার জন্য লুকিয়ে থাকা অনেক বড় কোনো বিপদের ইশারা রয়েছে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু। চলুন একটু গভীরে গিয়ে এর উত্তর খোঁজার চেষ্টা করি। তো প্রথমে আমরা মীরা রোডের ঘটনাটার দিকে নজর দেব। মহারাষ্ট্রে ঠিক কী ঘটেছিল সেদিন? ঘটনাটার টাইমলাইন দেখলে সত্যিই শিউরে উঠতে হয়। দিনটা ছিল 25শে এপ্রিল, ভোর 4টে বাজে। তখন নয়ানগর এলাকার একটা কনস্ট্রাকশন সাইটে সুব্রত সেন আর রাজকুমার মিশ্র নামে দুজন সিকিউরিটি গার্ড ডিউটি করছিলেন। হঠাৎই সেখানে একজন হামলাকারী এসে হাজির হয়। ভাবুন, কিছুক্ষণের মধ্যেই লোকটা ওই রক্ষীদের 3বার কলমা পড়ার নির্দেশ দেয়। আর তারা যখন এই অদ্ভুত নির্দেশ মানতে অস্বীকার করে, তখন কোনো রকম প্ররোচনা ছাড়াই তাদের বুকে সরাসরি ছুরি বসিয়ে দেওয়া হয়। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, লোকাল পুলিশ কিন্তু সিসিটিভি ফুটেজ কাজে লাগিয়ে মাত্র 90 মিনিটের মধ্যে, হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র 1.5 ঘন্টার মধ্যে অভিযুক্তকে ধরে ফেলে। সুব্রত সেন এখন বিপদমুক্ত হলেও রাজকুমার মিশ্রের অবস্থা এখনও বেশ আশঙ্কাজনক। এবার আসা যাক অভিযুক্তের প্রোফাইলে। এত কম সময়ের মধ্যে যাকে গ্রেফতার করা হলো, তার ব্যাকগ্রাউন্ডটা আসলে কি? লোকটার নাম জায়েব আনসারি, বয়স 31। এমনি সে কুরলার বাসিন্দা হলেও মীরা রোডে একাই থাকত। কিন্তু চমকে দেওয়ার মতো তথ্যটা হলো, এই জায়েব আনসারি দীর্ঘ 19 বছর আমেরিকায় ছিল। এরপর 2019 সালে সে ভারতে ফিরে আসে। আর সোর্স থেকে জানা যাচ্ছে তার স্ত্রী আবার একজন আফগান নাগরিক। বুঝতে পারছেন, এই প্রোফাইলটা কোনো পাড়ার সাধারণ বা ছিচকে অপরাধের সাথে কিন্তু একেবারেই মেলে না। রহস্যটা আরও জমে যায় যখন তার বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রের লিস্টটা আমরা দেখি। অ্যান্টি টেরোরিজম স্কোয়াড বা এটিএস যখন তার বাড়িতে তল্লাশি চালায়, তখন এমন কিছু জিনিস পাওয়া যায় যা সত্যিই মারাত্মক। কি পাওয়া গিয়েছিল? আইএসআইএসের সাথে যুক্ত নানা নথিপত্র, হিজবুত তাহরিরের একটা চিঠি যেখানে পরিষ্কারভাবে হামলার ইনস্ট্রাকশন দেওয়া ছিল। শুধু তাই নয়, একা একা কিভাবে অ্যাটাক করতে হয় তার গাইডবুক, খিলাফত আর গজওয়ায়ে হিন্দ প্রতিষ্ঠার লিটারেচার এবং 3টে কোরআনিক নুসখা। এই প্রমাণগুলো হাতে পাওয়ার পর কিন্তু আর দেরি করা হয়নি। তদন্তের ভার সরাসরি লোকাল পুলিশের হাত থেকে এটিএসের হাতে চলে যায়। আচ্ছা, এই পুরো ঘটনাটার বিশ্লেষণে একটা টার্ম বারবার ঘুরে ফিরে আসছে, লোন উলফ অ্যাট্যাক। জিনিসটা কি একটু ক্লিয়ার করে দিই আপনাদের। এটা হলো এমন এক ধরনের সন্ত্রাসী হামলা যেখানে কোনো ব্যক্তি একদম একা কাজ করে। সে হয়তো কোনো নির্দিষ্ট চরমপন্থী গোষ্ঠীর আদর্শে মারাত্মকভাবে অনুপ্রাণিত, কিন্তু সে সরাসরি তাদের কাছ থেকে কোনো অর্ডার বা সাপোর্ট নেয় না। সবটা সে নিজেই প্ল্যান করে। জায়েব আনসারির এই কাজটা কিন্তু এই লোন উলফ অ্যাট্যাক মডেলেরই একটা নিখুঁত উদাহরণ। মীরা রোডের এই একটা নির্দিষ্ট ঘটনা থেকে এবার আমরা জাতীয় নিরাপত্তার বৃহত্তর শঙ্কার দিকটায় একটু নজর দেব। এই ইনসিডেন্টের সোর্স ধরে বেশ কিছু বড় মাপের সিকিউরিটি কনসার্ন সামনে আসছে। যেমন ধরুন, বলা হচ্ছে মীরা রোডের ওই নির্দিষ্ট এলাকাটায় প্রচুর বেআইনি অভিবাসী বা ইল্লিগাল ইমিগ্রেন্ট রয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ে স্লিপার সেল হিসেবে হাইপার র্যাডিক্যালাইজড বা চরমপন্থী মানসিকতার ব্যক্তিদের লুকিয়ে থাকার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আরও একটা ভয়ের ব্যাপার হলো, বিভিন্ন রাজ্যে এই ধরনের সুসংগঠিত অপরাধ চক্র কাজ করছে বলে সন্দেহ করা হচ্ছে। এই যেমন ধরুন, শুধু মহারাষ্ট্রে নয়, আমাদের পশ্চিমবঙ্গেও সম্প্রতি রাজনৈতিক মহলে ক্রুড বোম বা অপরিশোধিত বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। নিরপেক্ষভাবে দেখলে এই সোর্সগুলো এটাই দাবি করছে যে ডেমোগ্রাফির এই পরিবর্তনগুলো কিছু নির্দিষ্ট জায়গাকে চরমপন্থী মডিউল তৈরির একদম পারফেক্ট আখড়ায় পরিণত করছে। ঠিক এই কনটেক্সটেই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের একটা সাম্প্রতিক কথা মনে পড়ে যায়। তিনি সম্প্রদায়গুলোর উদ্দেশ্যে বলেছিলেন, উই সিঙ্ক অর সিঙ্ক টুগেদার, অর্থাৎ আমরা একসাথেই বাঁচব বা একসাথেই ডুবো। সোর্সের মতে এটা আসলে দেশের ভেতরের এই লুকিয়ে থাকা বিপদের বিরুদ্ধে দেওয়া একটা অত্যন্ত কড়া বার্তা। এটা আমাদের সম্মিলিত ভবিষ্যতের কথা মনে করিয়ে দেয়। এবার আমরা ভারতের নিরাপত্তা পরিকাঠামো নিয়ে কথা বলবো। আমাদের দেশের সিস্টেম এই ধরনের থ্রেটগুলো কিভাবে হ্যান্ডেল করে? মূল সোর্সে খুব সুন্দর করে দুটো আলাদা অ্যান্টি টেরর অ্যাপ্রোচের তুলনা টানা হয়েছে। একদিকে রয়েছে আমাদের ভারতের ফেডারাল বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এখানে কি হয়, রাজ্য অনুযায়ী আলাদা পুলিশি ব্যবস্থা, আলাদা রাজনৈতিক এজেন্ডা। এর ফলে যেটা হয়, ভিতরের চরমপন্থী নেটওয়ার্কগুলোর জন্য মাঝে মাঝে কিছু ফাঁকফোকর তৈরি হয়ে যায়।
অন্যদিকে একটু আমেরিকায় 9/11 পরবর্তী মডেলটার কথা ভাবুন। সেখানে সেন্ট্রাল এজেন্সির হাতে রয়েছে মারাত্মক নজরদারির ক্ষমতা, স্ট্রিক্ট প্রোফাইলিং আর যে কোনো মূল্যে সন্ত্রাস দমনের একটা আপসীন জেদ। সোর্স ভিডিওটির মূল যুক্তিটাই হল যে ভারতের এই বর্তমান কাঠামোগত ভিন্নতা বা দুর্বলতাগুলো অনেক সময় এই ধরনের অপরাধীদের কাজটা সহজ করে দেয়। তাহলে প্রশ্ন হল, সলিউশন কি? এই সোর্স কিছু বেশ কড়া এবং কেন্দ্রীভূত সমাধানের কথা প্রস্তাব করেছে, যেমন ধরুন ডিজিটাল এবং ফিজিক্যাল সব রকম নজরদারির ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাগুলোকে একদম নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া, যারা চরমপন্থায় মারাত্মকভাবে উদ্বুদ্ধ তাদের জন্য স্পেশাল ডিটেনশন সেন্টার তৈরি করা, ইন্টারনাল থ্রেটগুলো মেটানোর জন্য কড়া ডিপোর্টেশন বা নির্বাসন নীতি আনা। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, সন্ত্রাসবাদের তদন্তের ক্ষেত্রে রাজ্যস্তরের যে রাজনৈতিক সীমাবদ্ধতাগুলো থাকে সেগুলোকে সরিয়ে একটা ইউনিফাইড এবং শক্তিশালী ন্যাশনাল স্ট্রাকচার তৈরি করা। আমরা এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার কিছু খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। ধরুন কেউ অনলাইনে বসে শুধু চরমপন্থী কন্টেন্ট দেখছে, আর কেউ সত্যি একটা বড়সড় হামলার জন্য নিজেকে প্রস্তুত করছে। এই দুটোর মধ্যে আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো পার্থক্য করবে কি করে? অনলাইনে কারোর অ্যাক্টিভিটি দেখে সে বাস্তবে কবে ভায়োলেন্ট হয়ে উঠবে সেই প্রেডিকশন করাটা কিন্তু সত্যিই খুব কঠিন একটা কাজ, তাই না? আরেকটা চূড়ান্ত চিন্তার বিষয় হল, আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর ভেতরেই কি এমন কোনো লুকিয়ে থাকা ফাঁকফোকর আছে যা সন্ত্রাস দমনের ক্ষেত্রে আমাদের জাতীয় সংকল্পকে গোড়া থেকেই দুর্বল করে দিচ্ছে? এই প্রশ্নটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য নয়, বরং আমাদের গোটা সিস্টেমের স্থায়িত্ব এবং জাতীয় নিরাপত্তার বৃহত্তর স্বার্থেই একটা বিরাট বড় জিজ্ঞাসা। আপনাদের কি মনে হয়? তো আশা করছি আজকের এই ডিটেইলড এবং ইম্পার্শিয়াল বিশ্লেষণটা আপনাদের পুরো বিষয়টা বুঝতে অনেকটাই সাহায্য করেছে। আমরা চেষ্টা করেছি সমস্ত খুঁটিনাটি তথ্য এক জায়গায় জড়ো করতে, যাতে স্টুডেন্টস এবং টিচার্সদের আর অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজনই না পড়ে। আর হ্যাঁ, এই চমৎকার শিক্ষামূলক বিশ্লেষণটি প্রস্তুত করার ক্ষেত্রে অনুপ্রেরণা ও ইনফরমেশনের জন্য শিবারাউটি এডুকেশন এবং শুভদীপ সিং স্যারের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।